অ্যাকচুয়ালি সৌভাগ্য নিয়ে জন্মালে অনেক কিছু বলা যায়, আর রাজভাগ্য নিয়ে জন্মালে না সব কিছু বলা যায়। দেব রাজভাগ্য নিয়ে জন্মেছে, একটু ক্যামেরায় দেখাই। একদম এটা হচ্ছে দেবের কুষ্টি, যে ধরছে তাকে ছুঁড়ে মেরে দিচ্ছে। এবং দেখা যাচ্ছে এই মেয়েটার গায়ে এত জোর, মানে 5-6টা ছেলের মতন জোর, তাকে কেউ ধরে রাখতে পারছে না। সবাই মোটামুটি কম বেশি বুঝতে পারে কি হয়েছে। আসার পরে প্রত্যেকটা দিন মেয়েটি রাত্রিবেলায় ফিল করছে যে কখনো মনে হচ্ছে তার নিজের বাবা তার সাথে ফিজিক্যাল করছে, কখনো মনে হচ্ছে কোনো একটা অচেনা লোক এসে তার সাথে ফিজিক্যাল করছে। যখন সকালে সে ঘুম থেকে উঠছে, তার সারা গা হাত পা ব্যথা। একজন নির্যাতিত মহিলার যা পরিস্থিতি হয় তাই হচ্ছে। আমার চেম্বারে বসে মেয়েটির বাবা মেয়েটিকে ফোন করে বলছে তোর পিসি মারা গেছে। এটার ঘুম আসে, এবং ঘুমের সময় মেয়েটি দেখতে পায় একজন গলার ওপরে বসে তাকে গলা টিপে ধরে জিজ্ঞেস করছে তুই এখানে কেন এসেছিস। এত বছর পর দেবের ধূমকেতু আসছে। না না, আজকের পডকাস্টটা কিন্তু ধূমকেতুকে নিয়ে না, দেবকে নিয়ে। কেন একটা মানুষ এত ভালো কথা বলে, এত সাকসেসফুল কি করে জানি না আমরা, না নিশ্চয়ই আজকের পডকাস্টটা সেটাই সূর্যদা আমাদেরকে বলবে। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টটা একদমই আলাদা। কেন আলাদা? কারণ নচিকেতা বলেছে। কে পডকাস্টের ব্যাপারে বলেনি, নচিকেতা বলেছেন সব কিছুই কপালে লেখা। মিঠুন চক্রবর্তী তিনিও বলেছেন সব কুছ নসিব কা খেল है। আজকে দেব কর্মে বিশ্বাস করে, কিন্তু দেবের যে ছক আছে সূর্যদা আমাদের কাছে দেখিয়েছে, সেটা কতটা মানে ভালো, কতটা তেজস্ক্রিয় দেখবো আজকে আমার এই পডকাস্টে। তার সাথে সাথে আছে বশীকরণ, ভুলভাল জায়গায় স্ত্রী পুরুষ যদি মিলন হয়, আশা করি বুঝতেই পারছেন কি বিষয় বলছি, তার ফলে একটা মেয়ের উপর কি হতে পারে সেই সব নিয়েও আমরা কথা বলবো। লাস্ট ডাইরেক্ট সূর্যদার কাছে যাব, কিন্তু একটা কথা বলে রাখি, আমরা চাই অ্যাজ আ, মানে আমি তো এখনো বাবা হতে পারিনি, কিন্তু আপনারা যারা বাবা মা চান যে সন্তান অনেক উঁচুতে উঠুক যে কোনো প্রফেশনে, তো সেটার জন্য জানতে হবে তার জন্য বেস্ট প্রফেশনটা কি আছে। আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন, যে নাম্বারটা পডকাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, সূর্যদার নাম্বার। কল করুন, জানুন, আপনার অধিকার আছে এই জিনিসটা জানা যে আপনার সন্তান কিসে ভালো, আর ডাইরেক্ট তার কাছে যাব, নিশ্চয়ই যাব। কিন্তু এই যে দাদা আজকে যে পডকাস্টটা করছে পুরোপুরি প্রমোশনাল, এবং এই প্রমোশনাল কেন করছেন, আগের মাসেও একটা এই মাসেও একটা, কারণ তিনি নিজের বিজনেসে অনেক গ্রোথ দেখেছেন। আর ডাইরেক্ট সূর্যদার কাছে। কেমন আছো দাদা? খুব ভালো। আর আমরা যখন কথা বলছিলাম তুমি আসার পর, তখন তুমি বলছিলে যে আমারই একজন ভিডিও দেখেছে, ভিডিও দেখে বারুইপুর থেকে তোমায় কল করে, সেই বিষয়টা খুব মর্মান্তিক ছিল, সেটা যদি তুমি রাখো। মর্মান্তিক বলতে এটা খুব ভয়ের ঘটনা। ঘটনাটা হচ্ছে মেয়েটি আমাকে ভিডিওটা রিলিজের পর আমাকে ফোন করেছিল, এবং ফোন করে আমার সাথে কনসাল্ট নিতে চায়, এবং সে তখনই আমাকে বলেছিল দাদা আমার সাথে কিন্তু কিছু একটা আছে যেটা আমায় মেরে ফেলার চেষ্টা করছে, আমি কিন্তু আপনার দ্বারস্থ হয়েছি, কিছু করুন আপনার ভিডিওটা দেখে। আমি আসতে বলি মেয়েটিকে, এবং এই ঘটনা রিলেটেড একটা মৃত্যু হয়েছে সেটাও আমি জানাচ্ছি পুরোটা। তো মেয়েটি আমার কাছে আসে গত 6-7 দিন আগে, কি 8-9 দিন আগে। তো 27শে জুলাই মেয়েটি গিয়েছিল হলদিয়াতে তার এক বন্ধুর সাথে। তো সে পেশায় আইনজীবী, তারা দুজন হলদিয়াতে একটা হোটেল নিয়েছিল এবং সেখানে তারা রাত্রিবেলায় ছিলেন। কিন্তু ছেলেটি সন্ধ্যার দিকে, হয়তো 4:30-5টার পরে, ওই হোটেল থেকে গিয়ে বাইরে গেছিল তার পার্সোনাল কাজে। ছেলেটি সিভিল অ্যাকাউন্টস রিলেটেড এরকম কিছু কাজ ফাজ করে আর কি, ঠিক আছে, মানে ওই লাইনের। সেই 4 ঘন্টা কি 5 ঘন্টা মেয়েটি হোটেলে একা ছিল, এবং তার মধ্যে মেয়েটার ঘুম আসে, এবং ঘুমের সময় মেয়েটি দেখতে পায় একজন গলার ওপরে বসে তাকে গলা টিপে ধরে জিজ্ঞেস করছে তুই এখানে কেন এসেছিস। আর মেয়েটি বলছিল আমাকে, যখন আমার চোখটা হালকা হালকা ঘুম ঘুম লাগছে, আমার মনে হচ্ছে একটা কেউ হাঁটছে, কেউ ঝুমুরের আওয়াজ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, বারবার আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে বলতে চাচ্ছে তুই এখান থেকে চলে যা। তো মেয়েটির শরীর ভার হয়ে আসে এবং সে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর মধ্যে তাকে ওইভাবে বারবার বারবার করে গলা টিপে ধরতে থাকে, এবং তারপর তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর যথারীতি সে
যথেষ্ট আতঙ্কগ্রস্ত হয়, ভয় পেয়ে যায়। তারপর তার বয়ফ্রেন্ড ওখানে আসে সেই হোটেলে রাত্রিবেলায়, তারা একসাথে থাকেও। সেখানে তারা ইন্টিমেট হয়েছিল সম্ভবত, আমি জানি না বিষয়টা। তো যাই হোক, এই ঘটনা ঘটার পর হুম। ওই মেয়েটি হলদিয়া থেকে বাড়ি আসে। বাড়ি আসার পরে প্রত্যেকটা দিন মেয়েটি রাত্রিবেলায় ফিল করছে যে কখনো মনে হচ্ছে তার নিজের বাবা তার সাথে ফিজিক্যাল করছে, কখনো মনে হচ্ছে কোনো একটা অচেনা লোক এসে তার সাথে ফিজিক্যাল করছে। যখন সকালে সে ঘুম থেকে উঠছে, তার সারা গা হাত পা ব্যথা। একজন নির্যাতিত মহিলার যা পরিস্থিতি হয় তাই হচ্ছে। মেয়েটি বলছিল যে সে সকালে উঠে দেখছে তার ওপরের যে জামা কাপড় সেটা ঠিক আছে, কিন্তু ইনার সেটা কিন্তু নেই শরীরে। এই জিনিসগুলো ঘটছিল। মেয়েটি তার মাকে ঘটনাটি শেয়ার করে। ঘটনাচক্রে মেয়েটির মাও এই বিষয়ে এফেক্টেড পাস্টে। এরকম ঘটনা তার মায়ের সাথেও ঘটেছিল। তার মা প্রথমে মনে করে ঠিক যেই আত্মাটা বা যে জিনটা তার মায়ের সাথে ছিল সেটি তার মেয়ের সাথেও আছে। মেয়েকে সাবধান করে, এবং মেয়েটি আমার কাছে ফোন করে যখন আসে, আমি দর্শকদের বলছি, আমি এর আগেও হয়তো অন্যান্য পডকাস্টে বলেছি, যদি আমাদের এই বডিতে কোনো এন্টিটি থাকে, কোনো আত্মা যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে একটা সিমটম হবেই। সেটা কিন্তু এই যে আমাদের চোখের এই যে দুটো কোণা, কোণা দুটো কিন্তু তার মধ্যে ব্লাড আসবে এবং অস্বাভাবিক আচরণ হবে। মেয়েটি যখন আমার চেম্বারে ঢোকে, হয়তো সকালে 10টা-11টা নাগাদ চেম্বারে এসেছিল। আসার পরে আমি মেয়েটির ফটো তুলি। আমি মেয়েটির মুখ দেখাচ্ছি না, একটা মেয়ের সম্মানের বিষয় আছে, কিন্তু আমি মেয়েটির চোখটা তোমায় দেখাই, আমার ফোনে তোলা রয়েছে। আশা করি এটা দেখে তাকে কেউ চিনতে পারবে না। এটা মেয়েটার চোখটা ছিল। দেখো এই কোণাতে ব্লাড জমে আছে। হ্যাঁ। লাইট। মেয়েটি আমার পাশে বসে বলছে, আমি আজকে সুইসাইড করব, আমাকে কেউ বাঁচাতে পারবে না। তখন আমি তাকে বলি যে সুইসাইড কেউ করতে পারবেই না ওইভাবে, তুমি চাইলেও তুমি পারবে না। বলছে আমি করে ফেলবো, কেউ বাঁচাতে পারবে না, আটকাতে পারবে না। আমার চেম্বারে এসে বলতে থাকে। আমি তখন বুঝতে পারি যে আমার কেস সাথে মেয়েটি কথা বলছে না, মেয়েটির মধ্যে দুখানা সত্তা কাজ করছিল। ওই সত্তা, তার মধ্যে যে এন্টিটিটা রয়েছে, একটা তার নিজের সত্তা। এবং মেয়েটিকে বলি, আপনি এক কাজ করুন, আপনার সেই পরিচিত যে বন্ধুটি আপনার সাথে গেছিল ওনাকে ডাকুন। মেয়েটির বাড়ি বারুইপুরে, আর ছেলেটির বাড়ি ওই হুগলির হয়তো 10ঘড়া দনিয়াখালী ওই অঞ্চলের কোনো এক অঞ্চলের ছেলে, একটা ডিস্টেন্স। আর আমার হালি শহরে এসেছিল তারা। ছেলেটি আসে আমার বাড়িতে প্রায় 2 ঘন্টা বাদে। মেয়েটি 2 ঘন্টা আমার চেম্বারে বসেছিল, আমি বসেই রেখেছিলাম। একটা মানুষের জীবন বাঁচানোর প্রশ্ন তো। তার ছেলে বন্ধুটি যখন আসে, খুব ভালোবাসে মেয়েটিকে, সেও প্রচণ্ড চিন্তিত হয়ে এসেছে। তখন তাকে ঘটনাগুলো ডিটেলস বলি, তার সাথে মেয়েটির সাথে কী কী কথা হলো। সব কিছু শোনার পরে ছেলেটি বলে, দাদা যে করে হোক বাঁচান, যা করার হয় করবো আমরা। আমি 2খানা জিনিস দিয়েছিলাম মেয়েটিকে, একটি রুদ্রাক্ষ এবং আর একটা স্টোনের হাতে পরার জন্য ব্যান্ড, দুটো দিয়েছিলাম। রুদ্রাক্ষটা মন্ত্রপুত রুদ্রাক্ষ ছিল, প্রাণ প্রতিষ্ঠা করা। যাই হোক, সেটা রেজাল্ট কি পেয়েছে আমি পরে বলছি, কিন্তু ঘটনাটা হচ্ছে মেয়েটি আমার কাছে আসতে গিয়েও বারবার বাধা পেয়েছে। এবং যেটা আমি ঢুকতে যাচ্ছি, মেয়েটি আসার সময় সকালবেলা ঘুম থেকে ওঠার আগে স্বপ্নে তাকে বলা হয়েছে, তুই আজকে যাবি না, মানে জ্যোতিষীর কাছে আজকে যাবি না, তুই যদি আজকে যাস আমি কিন্তু কাউকে মেরে ফেলবো। আর আমার চেম্বারে বসে মেয়েটির বাবা মেয়েটিকে ফোন করে বলছে তোর পিসি মারা গেছে। এবং পিসি মারা গেছে যখন বলছে, তখন হয়তো 12টা, 12:30 বাজে। আমাকে বলছে, দাদা আমি বেরিয়ে যাবো, আমার বাড়ি যেতে হবে। বললাম তুমি বসো, তোমার বন্ধু আসুক, বন্ধুর সাথে যাবো। আমি 1 ঘন্টা জোর করে মেয়েটিকে বসিয়ে রেখেছিলাম। তার বন্ধুটা আসে এবং তারপর মেয়েটিকে নিয়ে যায়। সে একা গেলে হয়তো তাকেও বাঁচানো যেত না। এবং আমি বারবার একটা কথা বলি না, এই ধরনের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু মানুষ খুব ইজি ভেবে নেয়। হয়তো আমি এখানে বসে ভিডিও করছি, যারা তথাকথিত যুক্তিবাদী তারা বলবে হয়তো এটা ঘটতেই পারে না। আমারও অনেক কিছু অবিশ্বাস্য লাগে, কিন্তু কোনো মানুষ মিথ্যা কথা আমাদের সামনে এসে অন্তত বলে না। কেউ তো আর আমাদের ভিজিট দিয়ে মিথ্যা কথা বলতে আসবে না। সেটাই। যথারীতি মেয়েটিকে ওই দুটো জিনিস দিই এবং একটা ক্রিয়া করতে হতো, যেটা আমরা করি ন্যাচারালি,
যদি কারোর ওপর ভর হয় তখন। তো মেয়েটিকে তার বন্ধু নিয়ে যায় এবং পরের দিন আমি কল্যাণী ছিলাম, ফিরছিলাম। মেয়েটি ফোন করে আমাকে, দাদা আমি খুব ভালো আছি। পরের দিনই। আমার সাথে কিন্তু ওটা আর নেই। আমি খুব ভালো আছি, আমি ডেফিনেটলি তোমার কাছে এবারে আমার কেরিয়ার নিয়ে যাব। মেয়েটি একটি অফিসে চাকরি করে সল্টলেকে, ঠিক আছে। তো মেয়েটির বয়ফ্রেন্ডও আমাকে তখন বলে, দাদা খুব উপকৃত হয়েছি, এখন ও অনেকটা সুস্থ। এবং আমি মেয়েটির গলা শুনে বুঝতে পারি সে যে দুরকম সত্তা কাজ করছিল, সেই সত্তাটা কেটে গেছে। সে তার নিজের মনেই আছে, নিজের মতনই কথা বলছে। এটা তো তোমার ভিউয়ার, মানে একজন ভিউয়ার্স, ঠিক আছে। আশা করি সে ভালো আছে। আমি হ্যাঁ, একবার চেষ্টা বলবো যে ভাই দেখা গেছে কি ভিডিওতে, ছবি চোখটা এসেছিল মোটামুটি। না তুমি একবার একটু যদি স্পষ্ট করে একটু জুম করে দেখিয়ে দাও তাহলে আমাদের মনে হয় অ্যাকচুয়ালি দর্শকরা ভালোবাসে। মেয়েটির নাম এবং ছবি আমি প্রকাশ না করতে না একদমই না। চাইছি না, হুম কারণ হুম। একটা আমি পার্সোনাল ছবি দিয়ে বিষয়। দেবো, কিন্তু আমি আমি চাইছি যে ওপেন আমি দেখা, কারণ নাকটা অনেকে ঢেকে দিই। ভাবে কি যেটা ফেক। তোমার ভিউয়ার্স তো। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, জুম একটু আগে আগে আসো, আগে আসো। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। তোমার ভিউয়ার্স তো। আমি ছবি দেবো, কিন্তু একদম। ম্যাটারটা করে কি যে অনেক জ্যোতিষরা আমি দেখেছি দাদা, এইসব জিনিস যখনই তারা দেখে টাকা কামানোর একটা ধান্দা চলে আসে। আসলে না, তুমি দেখেছো শুনেছো। তো এই যে ব্যাপারটা তোমার মধ্যে কিন্তু আমি পাই না। আমি দর্শকদেরকেও বলবো যে আজকে প্রথম ঘটনার পরে আমি বলছি, এই কারণে হচ্ছে যে একটা মানুষ জেনুইন এই কারণেই হয় বা ইয়ে হয়, সে বেশি কাজ দেবে না তোমাকে, অল্প দুটো তিনটে ওষুধ দেবে বা জিনিস দেবে, তুমি সুস্থ হয়ে পরের দিনই ফোন করেছে। আমার খুব ভালো লাগলো এবং কিন্তু আশা করি কিন্তু আর একটা কথা আশা আমি করি তোমার একটু, নাম যেই হোক না কেন ভালো থাকো, আরো এগিয়ে যাও। আমি একটা কথা কাটি আমি সব সময়। হুম। আবার ঠিক আছে যাচ্ছি, হ্যাঁ। কোনো আমি তোমাকে একটা কথা বলবো এখানে। দেখো এখানে আমি এই কথাটা একমত না যে জ্যোতিষীরা টাকা চাইছে। দেখো জ্যোতিষী যারা প্রকৃত জ্যোতিষী হুম তারা তো শিক্ষিত। হুম দেখো এই ঘটনাগুলোর পিছনে গ্রহ নক্ষত্রের কানেকশন আছে। এই মেয়েটির লগ্নে না বৃহস্পতি ছিল বলে মেয়েটি বেঁচে গেল। যদি বৃহস্পতি না থাকতো আমি বাঁচাতে পারতাম না কৌশিক, পারতাম না, পারতাম না, পারতাম না। এবং আমি মেয়েটিকে কনফিডেন্স দিয়ে কেন বলেছিলাম যে তোমার কিচ্ছু করতে পারবে না, হুম তোমার কিচ্ছু হবে না, কেউ সুইসাইড করতে পারবে না, কারণ আমি দেখেছিলাম মেয়েটির লগ্নে বৃহস্পতি বসে। আমি আমি ভিডিওতে বলছি, আমি মেয়েটি হয়তো নিজেকে প্রকাশ করতে যদি চায়, মেয়েটি যদি বেনিফিট পেয়েছে আমার কাছ থেকে, সে কমেন্টে নিশ্চয়ই রিপ্লাই করবে আশা করি, ঠিক আছে। আমি চাই মানুষ সুস্থ থাকুক, কিন্তু সব ক্ষেত্রে আমরা পারি না। কিছু কিছু না ভবিতব্য লিখন হয়ে থাকে, একদম কিছু কিছু ঠিক ক্ষেত্রে ঠিক। হয় না। কে কখন কোথায় হয়তো আমার জীবনে কাছে আসতে গিয়েই তার কিছু হয়ে গেছে। তুমি জানো আর একটা ঘটনা, তোমার আর এক ভিউয়ার্সের কথায় আসি, সেই দাদার ঘটনায়। দাদা একটা জায়গাতে বসে বন্ধুদের সাথে একটু ড্রিঙ্ক করছিল, জায়গাটা নির্জন ছিল। সেকার ঘটনার পর থেকে দাদাটা রাত্রিবেলায় দেখছে তার কেউ বুকের ওপর বসে আছে। সেম এই এই প্যাটার্নটা সবার সাথেই ঘটে যাদের হয়, হুম ঠিক আছে। যতক্ষণ সে ঠাকুরের কাছে থাকছে, নাম জপ করছে, বাইরে থাকছে, ততক্ষণ সে ঠিক থাকছে। যেই তাকে একা পাচ্ছে তাকে বিভিন্ন রকমভাবে তাকে অত্যাচার করছে, চেপে ধরছে, তোকে মেরে ফেলবো, তোকে বাঁচতে দেবো না, এটা করছে। সেই ছেলেটি আমাকে ফোন করেছিল, দাদা আমি তোমার কাছে আসছি। আর তোমার বাড়ি কোথায়? দাদা আমার বাড়ি কুন্তিঘাট। কুন্তিঘাট। কুন্তিঘাট কোথায় কুন্তিঘাট এটা? হচ্ছে এটা হুগলিতে, খুব বেশি হুগলি। আমার বাড়ি থেকে খুব বেশি দূর না, আবার দূরও, তাও মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে চলে আসা যায়। ছেলেটি আসার সময় তার রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আসতে পারেনি। ওর মা আমাকে ফোন করেছিল, এখনো ছেলেটি ভুগছে, হয়তো আসবে এর মধ্যে। তা ঘটে এগুলো, আটকা বাধা পড়ে অনেকের কাজে। তুমি এই ভাগ্যের কথা বলছো, আমরা কিছুদিন আগে একটা জিনিস দেখতে পেলাম, যদি আমাদের অফ ক্যামেরাও আমাদের কথা হচ্ছিল দেব আর শুভশ্রীকে নিয়ে। দেব বলছো যে আমি কর্মে বিলিভ করি, ঠিক তো? তো আমার মনে হয় না যে এই জিনিসগুলো কিছুটা মানুষের লেখা আছে যে তুমি এরকম হবে, তুমি এরকম থাকবে, তোমার সাথে এই বিচ্ছেদ হবে, তারপর গিয়ে তোমার অন্য কিছুর সাথে বিয়ে, সব কিছু লেখা মনে হয় না। দেব ভিডিওটা দেখিনি আমি, কিন্তু একটা পোস্ট দেখেছি। আমি জানি না এটা আদৌ দেব বলেছে কিনা, কারণ ওই পেজ প্রমোশনের জন্য না পিআর অনেকের, টিমরা যেটা করে। হ্যাঁ ওই মুখের ছবি দিয়ে হুম একটা হুম হুম। লেখা লিখে দিল, দেখা গেল দেব আদৌ ওই কথাটা বলেনি, না না না। ঠিক আছে। দেব কতটা জ্যোতিষে বিশ্বাস করে কি না করে আমি একটু উত্তর দিই তাহলে। একদম নিশ্চয়ই। কর্ম দিয়ে দেব হওয়া যায়? কর্ম দিয়ে দেব দুবার এমপি হয়েছে, হতে পারে? কদিন গেছে সাংসদে?
হ্যাঁ, অনেক যোগ্য নেতারা তো তার দলেই ছিল, যারা পরিশ্রম করেছে, তারা কেন টিকিট পেল না? ঘাটালে বন্যা হয় প্রতি বছর, তাও দেব কেন যেতে কর্মে? ওখানে তো ভালোবাসে লোকেরা ওখানে তো ওখানে। মানুষ ভুইয়ার মতো বড় নেতা আছেন, তিনিও তো এমপি হতে পারতেন। আরো বড় বড় নেতারা আছেন যারা মানুষের কাজ করেছেন। দেবকে সবাই ভালোবাসে, মানে একটা কেন বাসে? সুপারস্টার। আচ্ছা, দেবের থেকে কোনো অংশে আমি আমি দেবের ট্যালেন্ট আছে, দেব পরিশ্রম করেছে, বোম্বে থেকে এসে প্রচুর স্ট্রাগল করে এসেছে। শুধু স্ট্রাগল করে দেব হয়নি, 90% দেবের ভাগ্য ছিল, নাহলে দেবের থেকে প্রচুর ট্যালেন্টেড লোক না ঘুরে বেড়াচ্ছে, কাজ পাই না। এটা ওই আম পাবলিক বুঝবে না, দেবের ফ্যানরা বুঝবে না, কিন্তু কারা বুঝবে বলো তো? যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে। দেবও জানে। দেবও জানে, অক্ষয় কুমার তো নিজেই বলেছেন যে আমার থেকে অনেক ট্যালেন্টেড লোক ঘুরে বেড়ায়, শুধু তাদের কাছে লাক নেই বলে সে অক্ষয় কুমার হতে পারেনি। সে ভিডিও তো ভাইরাল। হ্যাঁ হ্যাঁ, মিঠুন চক্রবর্তী বলেছে কর্মফর্ম কিছু হয় না, সব নাসিব কা খেলে। তার ইন্টারভিউ সবাই শুনেছি, অনুপম খের থেকে শুরু করে। আমি একটু দেখাই। একদম। অ্যাকচুয়ালি সৌভাগ্য নিয়ে জন্মালে অনেক কিছু বলা যায়, আর রাজভাগ্য নিয়ে জন্মালে না সব কিছু বলা যায়। দেব রাজভাগ্য নিয়ে জন্মেছে। একটু ক্যামেরায় দেখাই। একদম। এটা হচ্ছে দেবের কুষ্টি, এসছে তো ক্যামেরাতে। এসছে ভাই। 25শে ডিসেম্বর 1982 সালে জন্মেছে। ভিডিওটা যদি কোনো জ্যোতিষ বন্ধু দেখে থাকেন তারাও আমার সাথে সহমত হবে। একটু কুষ্টিটা বলি। আমি আমার জ্যোতিষ কেরিয়ারে এরকম কুষ্টি কারোর দেখিনি। তো দেব আমার কাছে কিন্তু দেখাতে আসেনি। দেবের জন্ম তারিখ এবং তার ডিটেলস, সেটা অনুযায়ী কুষ্টি তৈরি হয়েছে, ভাগ্য। যে ভাগ্যটা নিয়ে দেব জন্মেছে, আসুন সেটা নিয়ে একটু বলি। ভাগ্য আমি জানি না দেব মানে কি মানে না। শনি তুঙ্গস্থ তুলা রাশিতে, তুঙ্গ রাহুর নক্ষত্রে মীন রাশি। মঙ্গল তুঙ্গস্থ মকর রাশিতে 22 নম্বর নক্ষত্রে বসে আছে। শুক্র, কেতু, বুধ, রবি চতুর্গ্রহ যোগ। এই চতুর্গ্রহ যোগ যদি সাধারণ কোনো মানুষের কুষ্টিতে থাকে, দেখা যাবে রবির দীপ্তাংশে পড়ে রবির পাশে শুক্র দগ্ধ হয়ে যায়। দেবের কুষ্টিতে শুক্র দগ্ধ হয়নি। দেখা যাচ্ছে রবি এবং শুক্র আলাদা নক্ষত্রে, এতটা ডিগ্রির ডিস্টেন্স দুটো গ্রহের মধ্যে। রবি আছে হচ্ছে গিয়ে মূলাতে, শুক্র আছে পূর্ব সারাতে। রবি শুক্র লাক্সারি যোগ হয়ে গেছে। বৃহস্পতি সক্ষেত্রিক, রাহু কেতু তুঙ্গ, কলিযুগে রাহু রাজা। তাহলে 4-5টা গ্রহ যার তুঙ্গ, চন্দ্র শুভ, বৃহস্পতি শুভ, কেতু সক্ষেত্রিক তুঙ্গস্থ, রাহু সক্ষেত্রিক তুঙ্গস্থ, মিথুন রাশিস্থ রাহু, এবং সেই রাহু আদ্রা নক্ষত্রে বসে আছে। খারাপই তো নেই এই কুষ্টিটাই কিছু। সে দেব হবে না তো কে দেব হবে? সে ভোটে জিতবে না তো কে ভোটে জিতবে? তো এতগুলো গ্রহ তুঙ্গস্থ নিয়ে যে ব্যক্তি জন্মেছে তারা তো সাকসেস হবেই। পরিশ্রম আর কর্ম দিয়ে কোনোদিন শ্রেষ্ঠত্ব হওয়া যায় না। কারণ জঙ্গলের সব থেকে পরিশ্রমী প্রাণীটা হচ্ছে গাধা পশুদের মধ্যে, আর বনের রাজা কিন্তু সিংহ। সেও বা স্বীকারও করে না। সে স্বীকারও করে না। যে রাজা তাকে ভাবতে হবে আমি রাজা, আর রাজা হতে গেলে রাজভাগ্য নিয়ে জন্মাতে হয়। দেব জন্মেছে। দেব আজকে দেবের তো কোনো আংটির দরকারই নেই। এরকম কুণ্ডলী নিয়ে জন্মালে তার কোন গ্রহের পাথর লাগে? জিরো থেকে হিরো কে করে? শনি, সে তুঙ্গস্থ। তার পপুলারিটি, তার জনপ্রিয়তা, এবং দেবের যে মুখের ভাষা এত সুন্দর মার্জিত। আজকে একটু দেবের প্রশংসা করি একটু। এতক্ষণ তো কিছু জিনিস বললাম। অনেকেই বলেছে যে ওনার ভাষাগত একটু স্পেলিং বা স্পিচ প্রবলেম আছে। স্পিচ প্রবলেম আছে, কিন্তু কোথায় কি বলতে হবে, হ্যাঁ, মানুষের সাথে কত সুব্যবহার করতে পারে, একদম একদম সেটা দিয়ে খুব ভালো পারে। একদম। তার প্রোনাউন্সিয়েশনে অসুবিধা কেন জানো? কারণ দেখা যাচ্ছে বাক্যের কারগ্রহ বুধ কেতুর সাথে যুক্ত হয়ে গেছে। একটুখানি মাঝে মাঝে প্রোনাউন্সিয়েশনে অসুবিধা হয়, কিন্তু দেবকে নিয়ে যেটা বলা হয় যে দেব বলতে পারে না, এটা একদমই না। দেবের বাংলাটা নিয়ে একটু হয়তো সমস্যা আছে, দেব খুব ভালো কথা বলে, এবং দেবের মধ্যে যে মার্জিত বিষয়টা আছে একদম ঠিক, সত্যি খুব সুন্দর কথা। এবং দেবের বুধ কুষ্টিতে আমাত্মকারক গ্রহ 27 ডিগ্রি পেয়েছে। তার মুখ থেকে তো মধুর মতো সুব্যবহার বেরোবে। দেব ছেলেটার শত্রু কম আজকে। আজকে দেব শুধুমাত্র ভোটে জিতছে ভাগ্যের জন্য। আজকে দেব এরকম লেভেলে পৌঁছে গেছে ভাগ্যের জন্য। আজকে দেব তৈরি হয়েছে তার লাকে, কর্মে নয়। কর্ম তো প্রচুর লোক করছে, তারা দেব হতে পারছে? আর যদি আসে ট্যালেন্টের কথায়, ট্যালেন্ট তো রাস্তায় মারা যায়।
প্রত্যেক দিন আমরা যাদের ট্যালেন্ট দেখতে পাই সেটা 1%, 99% লোক ট্যালেন্ট প্রকাশই করতে পারে না, শুধু ওই ভাগ্যটার জন্য। পৃথিবীর প্রতিটা সাকসেসফুল ব্যক্তি ভাগ্যের কথা বিশ্বাস করেন। আমি আর একজনের কথা আসি একটু, নচিকেতা চক্রবর্তী। আমি খুব ফ্যান ছিলাম মানুষটার, প্রচুর জীবনমুখী গান লিখেছেন, নাস্তিক ছিলেন। দিন শেষে রাত্রি আসে গানটা লিখেছেন। রামকে নিয়ে বলেছেন, ডাকসালা দশরথকে কানে কানে বলবেন তিনি, জন্মেছে কোথায় রাম, আসল কোথায় রাম জন্মভূমি। সেই লোকটা দেখলাম রিতমাজারের একটা প্রোগ্রামে এসেছিল, রিতমাজারে হতো। সেইখানে এসে নচিকেতা লাস্টে বললেন যে আমি আমার এই জীবনে এসে লাস্টে ফিল করছি যা কিছু আছে সবটাই চার আঙুলে কপালে। নচিকেতার মতো দার্শনিক এই কথাটা উল্লেখ করছেন, সবটা ভাগ্য। ভিডিওটা দেখতে পারো রিতমাজারে, দেখেছি আমি, তুমি হয়তো দেখেওছো। দেখেছি হ্যাঁ, দেখেছি। তো নচিকেতা মতো কষ্ট করেছে কিন্তু লাইফে। তাহলে আজকে নচিকেতা তার লিমিটেশনে আটকে গেল, কিন্তু নচিকেতা যে মার্গের ভাবনা তাকে সিলেবাসে পড়ানো উচিত। নচিকেতা আজ 20 বছর আগে যেটা বলেছে আজকে সেটা বাস্তব হচ্ছে। আজকে তিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামের। 20 বছর 15 বছর আগে লিখে গেছেন, আজকে আমরা দেখছি সেটা। এই লেভেলের দার্শনিক তিনি, কিন্তু পুরোপুরি নাস্তিক ছিলেন। তিনি এখন কিন্তু বলছেন আমি এক সুপ্রিম পাওয়ারে বিশ্বাস করি এবং আমি ভাগ্যকে মানি। তুমি যদি এই কথাটা বলো, কিন্তু নচিকেতা ওনার মতো মানে বড় ব্যক্তি, ওনার সিঙ্গার হিসেবে আমি ওনাকে খুব ভালোবাসি ওনাকে, কিন্তু ওনার প্রথম দিকে জীবনে খুব খাটনি ছিল, মানে খুব কষ্ট হয়েছে ওনার। দিনে একটা করে মানে খুবই কষ্ট, দিনটা খুব বাজেভাবে কেটেছে। তার মধ্য থেকেও তিনি আজকে এখানে এসে দাঁড়িয়ে আজকে ভাগ্যের কথা বলছে। তিনি কিন্তু মেহনতের কথা বলছেন না। মেহনত কিচ্ছু না, পরিশ্রম কিচ্ছু না। পরিশ্রম করতে করতে মানুষ মারা যায়, কিছু ফল পায় না। যদি ভাগ্য থাকে তবেই পরিশ্রমের ফল আসে। ধরো দাদা, আজকে আমাদের এই পডকাস্টটা দেখে তোমার কাছে এমন একজন মা বাবা গেল যার ছেলের বয়স 15 থেকে 16 বছর, এবং সে তার ছেলেকেও নিয়ে গেছে এবং তাকে তার জন্ম কুষ্টি দেখিয়েছে, তোমাকেও দেখাচ্ছে। তুমি কি বলে দিতে পারবে যে তার জন্য কোন জিনিসটা সাকসেস হতে পারে? 100%। কারোর কুণ্ডলিতে শনি খুব ভালো আছে, তাকে ছোটবেলা থেকে 14-15 বছর বয়স থেকে বাস্তববাদী করে তুলবে, কষ্ট দিয়ে 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 প্র্যাকটিক্যাল করে তুলবে। কোটিপতি বানায় শনি তুঙ্গ থাকলে। সে শনির কর্মে চলে যাক, লোহা, কনস্ট্রাকশন, পেট্রোল, ডিজেল, গ্যাস, চলে যাক এইসব রিলেটেড লাইনে। কারো শুক্র তুঙ্গস্থ, সিনেমা, ফিল্ম, গ্ল্যামার ওয়ার্ল্ড, কসমেটিক্স, চলে যাক এইসব লাইনে। কারো বৃহস্পতি তুঙ্গ, চলে যাক ইনস্টিটিউশন সেক্টর, এডুকেশনাল সেক্টর। কারো চন্দ্র ভালো আছে, লিকুইড রিলেটেড সেক্টর, নেটওয়ার্ক রিলেটেড সেক্টর, ফুড প্রোডাক্ট রিলেটেড সেক্টর। ফাস্ট ফুড না, কিন্তু ফাস্ট ফুড চলে আসছে। যদি রেস্তোরাঁ করতে হয় তাহলে ভেনাস, বার করতে হয় তাহলে ভেনাস প্লাস রাহু। ঠিক আছে, কেউ মনে করছে আমি এয়ার হোস্টেস হব, রাহু লাগে এয়ার হোস্টেস হতে গেলে। রাহু মানে হচ্ছে এয়ার, বিমান, রাহু। বিমান দুর্ঘটনা হবে কিনা, রাহু প্লাস ইউরেনাস প্লাস মঙ্গল। কেউ হোটেল ম্যানেজমেন্ট লাইনে সাকসেস চাইছে, ভেনাসের আন্ডারে। অ্যাট্রাকশন খুব ইম্পর্টেন্ট, প্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং কেউ ডাক্তার হতে চাইছে, তার মার্কারি এবং তার সাথে হচ্ছে কেতু, খুব ইম্পর্টেন্ট। তো একটা বার্থ চার্টে যেটা আমায় ভাগ্য দিয়েছে, আমি যদি সেই কাজটাই করি তাহলে আমি জীবনে সাকসেস। এই যে আমরা অ্যাস্ট্রোলজি করছি কেন, পুথ মার্কারি কানেকশন, কেতুর কানেকশন, যে কারণে আমরা অ্যাস্ট্রোলজি করছি। যারা শেয়ার মার্কেটে আছে কেতুর কানেকশনে আছে, যারা ফাটকা, জুয়া, 2 নম্বরই ব্যবসা করছে রাহু, মদের ব্যবসা করছে রাহু। তা তোমার চার্টে যেটা ভালো আছে তোমাকে সেটাই করতে হবে, তাহলেই সাকসেস। হ্যাঁ, আমি যেটা চার্টে নেই আমি সেটা চাইছি হতে, কোনোদিন হতে পারবো না। সারা জীবন স্বপ্নের সওদাগর হয়ে দৌড়ে যেতে হবে, স্বপ্ন আর পূরণ হবে না। তো দাদা, এবার আমার একটা ঘটনায় ঢুকবো। তোমার কিছুদিন আগে আমারই একটা ভিউয়ার্স তোমার কাছে গেছিল,
তোমারই ভিউয়ার্স, তোমার ভিউয়ার্সদের ঘটনা আজকে বলি একটু, কারণ যারা এসছেন, আমরা তো মানুষ, আমরা চেষ্টা করি সবার উপকার করতে, ঠিক আছে? যেটা আমাদের সাধ্যের মধ্যে থাকে আমরা করি, কোনো কোনো কিছু আমাদের সাধ্যের মধ্যে থাকে না, তখন আমরা অপারক হই। আজকে দুজনের কথা যেটা বললাম, এবার যার কথা বলবো তার ঘটনাটা খুব প্যাথেটিক ঘটনা, ঠিক আছে? ফোনটা সে করেনি, ফোনটা করেছিল তার দিদি। মেয়েটির নাম আমি উল্লেখ করছি না। তো মেয়েটির যে দিদি, তার নাম আমি উল্লেখ করেছি এখানে। ওনার নাম হচ্ছে প্রিয়া রয়। তো উনি ফোন করেছিলেন আমার ভিডিওটা দেখে। ঘটনাটা হচ্ছে মেয়েটির এক বান্ধবীর বিয়ে। বিয়েটা হয়েছিল গাংনাপুরে। এনারা গাংনাপুরের নয়, ঠিক আছে? এনারা চাকদার। তারা গাংনাপুরে গেছিল বিয়ে বাড়িতে, এবং মেয়েটির সাথে সেই রিলেটেড একটি ছেলেরও সম্পর্ক ছিল। তাদের মধ্যে পরিচয় ছিল, যেটা হয় বিয়ে বাড়িতে, একটা ফ্যামিলি অকেশন, তারা সবাই আনন্দ ফুর্তি করেছে, বিয়ে চলছে, বিয়ে হয়ে গেছে, 12টা বেজে গেছে। 12টা যখন বেজে গেছে রাত্রিবেলা, বিয়ে হয়ে গেছে সন্ধ্যার লগ্নে, তো তারা কি হবে, ওখানে রাত্রিবেলায় থাকবে, ওখানে রাত্রিবেলায় থাকবে, ঠিক আছে? থাকার পর তারা আর কি ব্যাক করবে, মানে ডেটটা ছিল অ্যাকচুয়ালি ইয়ের দিন, বউ ভাতের দিন, মানে বিয়ের দিন না, বউ ভাতের দিন, ঠিক আছে? তো তারা রাত্রিবেলায় থাকবে, থেকে ব্যাক করবে পরে, ঠিক আছে? এটাই তাদের পরিকল্পনা ছিল। তো তারা কি করেছে, ওই মেয়েটি যে কারণে পরিকল্পনা ছিল, তার সেই বয়ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ টাইম কাটাতে পারবে, কারণ সেই ছেলেটি গাংনাপুরের। যথারীতি তারা কি করে, ওই রাত্রিবেলা আলাদাভাবে হাত ধরে রাস্তায় হাঁটতে বেরোয়, যেটা হয় একটা প্রেমিক প্রেমিকার মধ্যে। হাঁটতে হাঁটতে তারা কি করে, একটা ফাঁকা জায়গায় তারা টাইম কাটাচ্ছিল। আমি আর বিস্তারিত বললাম না। এইটা কাটানোর পর থেকে ছেলেটা আর মেয়েটা যখন চলে এসছে, দেখছে মেয়েটা অস্বাভাবিক আচরণ করছে। সামান্য মেয়েটার একজন বলছে, এই এদিকে আয়, হাত ধরেছে, তাকে হাত দিয়ে ছুঁড়ে মেরে দিয়েছে, এবং ছুঁড়ে মেরেছে যখন, সে পড়ে গিয়ে তার হাতে চুড়ি ফুড়ি ভেঙে তার মাথা থেকে রক্ত পড়ে গেছে। সবাই তখন তাকে বলছে যে, তুমি কেন এরকমভাবে ব্যবহার করলে, তাকে কেন ছুঁড়ে মারলে? সে সবার দিকে সাংঘাতিকভাবে তাকাচ্ছে, তার যে চোখ লাল টকটকে হয়ে গেছে, লাল টকটকে। তার বয়ফ্রেন্ড তাকে দেখে সাংঘাতিক ভয় পাচ্ছে। মানে মাঝরাত থেকে ভোর হয়েছে, সবার চোখে ঘুম। ওই চেহারা দেখে মেয়েটার গোটা বিয়ের, মানে পরিবার যে ফ্যামিলি, তাদের রাতের ঘুম চলে গেছিল। যে ধরছে তাকে ছুঁড়ে মেরে দিচ্ছে, এবং দেখা যাচ্ছে এই মেয়েটার গায়ে এত জোর, মানে 5টা 6টা ছেলের মতন জোর, তাকে কেউ ধরে রাখতে পারছে না। সবাই মোটামুটি কম বেশি বুঝতে পারে কি হয়েছে। তো যথারীতি মেয়েটিকে ধরে রাখা হয়, ধরে রেখে পাশের একটা মন্দিরে সকালবেলা তাকে নিয়ে আসে, এবং লোকালের একজন দেখে তাকে আরেক জায়গায় পাঠায়। সেখানে তাকে কিছু ঝাড়ফুঁক হয়তো করেছিল। করার পরে মেয়েটি কয়েকদিন ঠিক ছিল, কিন্তু এটা এটা কিন্তু আমি বলছি শীতকালের ঘটনা, মানে জানুয়ারি মাসে ঘটেছে এই ঘটনাটা। কিন্তু পার্টিকুলার ওই ঘটনার পর থেকে এই মেয়েটি রাত্রিবেলা মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এবং সকালবেলা মেয়েটা যখন বাড়ি ফিরছে, সবাই দেখছে তার বেড ভিজে গেছে, মানে বিছানার যে চাদর সেটা ভিজে গেছে। প্রত্যেক দিন এই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, এটাই তারা মানে আইডিয়া করেছিল, ক্যাচ করেছিল। কিন্তু আসল ঘটনাটা এবার আমি বলি। তো না, ওটা না, এটা বাথরুম নয়। তো সবাই ভাবছে বেড ভিজছে, বিশেষ করে ওর দিদি, মেয়েটির দিদি, যিনি আমায় ফোন করেছিলেন। তো এই ঘটনার পরে তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার কিন্তু ওষুধ দেয় বা একটা ট্রিটমেন্ট করে, কোনো সলিউশন নেই, কোনো সলিউশন নেই। কয়েকদিন তাকে একটু চোখে চোখে রাখছে, ঠিক আছে, যেই একটু মনে হচ্ছে সুস্থ, আবার সে রাতে বাইরে বেরিয়ে যায়। ভোরবেলা যখন আসে বাড়িতে শোই, সকালে যখন ঘুম থেকে উঠছে দেখছে হ্যাঁ বেড ভেজা, বেড ভেজা, তার পোশাক আশাক ভেজা স্বাভাবিকভাবে। তো তার দিদি জিনিসটা নোটিস করছে জানুয়ারি থেকে, এবং তার মধ্যে এখনো অস্বাভাবিক অনেকটা আচরণ আছে, অনেক রকম অস্বাভাবিক। সে চুল ছেড়ে থাকে, মাঝে মাঝে রাস্তায় হাঁটতে হাঁটতে কোথায় কোথায় চলে যায় কেউ বুঝতে পারে না, ঠিক আছে? রিটার্নও আসে, খাচ্ছে, ফেসবুক করছে, সব কিছুই করছে, কিন্তু অস্বাভাবিকতা তার মধ্যে এখনো আছে, ঠিক আছে? চাকদাই মেয়েটির বাড়ি, চাকদা অঞ্চলে। তো যাই হোক, মেয়েটির দিদি আমাকে ফোন করে পুরো ঘটনাটা বলে। আমি বলি ওনাকে নিয়ে আসুন একটু। নিয়ে আসেন আমার চেম্বারে, অনেক কষ্ট সষ্ট করে। আমি দেখি, খুব নর্মাল আমার সাথে কথা বললো, দাদা ভাই বললো,
ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, অ্যাকসেপ্ট করলাম। কি হলে আমার জীবনে কেরিয়ারে ভালো হবে, খুব নর্মাল। কিন্তু আমার চেম্বার থেকে যাওয়ার পরের দিনই সেম বিষয়। এবং আমি তার চার্ট দেখলাম, তার চার্টে এখন শনি, কেতু, শুক্র, রাহু দশা চলছে। শনির মহাদশা, কেতুর অন্তর্দশা, শুক্রের প্রত্যন্তর্দশা, আর রাহুর হচ্ছে প্রাণদশা। সেই দিনকে মানে যেদিন এসেছিল, প্রাণদশা কেটে গেছে, প্রাণদশা তো অল্প টাইম থাকে। তো কেতু কিন্তু খুব ডেঞ্জার প্ল্যানেট। যারা যারা এই ধরনের বিষয়ে এফেক্টেড হয় পার্টিকুলার কেতুর পিরিয়ডে হয়। এবার কেন হলো বা কি কারণে হলো এবার তোমাকে বলি। তো যখন আমার চেম্বারে আসে, মানে তোমার ওই ভিডিও রিলিজের পরে, তার পরের দিন ঘটনাটা ঘটেছে আবার। আমি একটা রাতে জিনিস করতে বলেছিলাম, ফ্যামিলি দেখেও ছিল। তো তারপরে আমি ওদের বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমি জিনিসটা লক্ষ্য করি, মেয়েটিদের বাড়িতে দক্ষিণ পূর্ব কোণে হচ্ছে টয়লেট। এবং এইখানে আমি তোমার চ্যানেলে বলছি, দক্ষিণ পূর্ব কোণে যাদের বাড়ির টয়লেট আছে না, তাদের বাড়িতে দাদা বিরাট প্রবলেম আছে। আমি বড় বড় আত্মহত্যার বাড়িগুলোতে আমি দেখেছি এদের বেশিরভাগ দক্ষিণ পূর্ব কোণে টয়লেট থাকে। মার্ডার হয়েছে সব বাড়িতে, দক্ষিণ পূর্ব কোণে টয়লেট। আগুন ধরে গেছে, দক্ষিণ পূর্ব কোণে টয়লেট। ঠিক আছে, খুব সমস্যার বিষয়। যাই হোক, এবার আসি। মেয়েটির সাথে যে এন্টিটিটা আছে সেটা একটা ছেলে এন্টিটি, এবং মেয়েটিকে সে প্রতিদিন ভোগ করছে, প্রত্যেকটা দিন। রাত্রিবেলা কি হচ্ছে, মেয়েটির বাড়ির পাশে একটা ছোট পুকুর আছে, মেয়েটি সেখানে চলে যাচ্ছে। এইবার পুকুরটা একটু পেছন দিকে থাকায় বাড়ির লোক নজর করতে পারছে না। সবাই তো জানে বাড়ির সামনের দিকে যাবে, গেলে বাড়ির পেছনে রাত্রিবেলায় মেয়েটা যাচ্ছে, এটা কেউ বুঝতে পারছে না। মেয়েটির মা এবং মেয়েটির দিদি এই জিনিসটা প্রথম লক্ষ্য করে, এবং রাত্রিবেলা যখন তারা আমাকে ফোন করছে, জিনিসটা আমাকে বলছে, আমি বুঝতে পারছি তারা আতঙ্কে কাঁদছে। ঘটনাটা বলছে আর কাঁদছে, যে কি করবো। বললাম ঠিক আছে, আপনি নজর রাখুন, আপনার মেয়ে যেন আপনাদের না দেখে, একটু বাদে বাড়ির ছেলেদেরকে ডেকে এনে নিয়ে আসুন, এই উপায়ে। তো মেয়েটাকে নিয়ে আসে, এবং ওই পুকুরের জলে মেয়েটা গিয়ে বসে থাকতো, পা দোলাতো, পাটা ভিজতো, পোশাকটা ভিজতো, ওটাই বিছানার চাদর ভিজে যেত। সবাই ভাবতো যে ইউরিন হচ্ছে, কিন্তু সেটা নয়। ওখানে বসে মেয়েটি কথা বলছে কারোর সাথে। ঠিক আছে, দিনের পর দিন এই ঘটনাটা হয়েছে। এবং তারপর যখন আমার সাথে কথা হলো, তার পরের দিন মেয়েটার বাবা মা আমার চেম্বারে চলে এলেন। সে তো কান্নাকাটির মতো পরিস্থিতি, দাদা মেয়ের বিয়ে দিতে পারবো না, একটা সম্পর্ক আছে, সেই ছেলেটার সাথে আমরা বিয়ে দিতে চাই, তার সাথে গিয়ে এরকম, এবার সেও বিয়ে করবে না আমার মেয়েকে। আশ্চর্য রকম কিছু কিছু ছেলে আছে, খারাপ দিনে তার ভালোবাসার মানুষকে ছেড়ে যায়। এই ছেলেটির মধ্যে আমি সেই গুণটা দেখলাম। কিছু মনে করবে না, ছেলেটা যদি ভিডিওটা দেখে হয়তো দেখবে, ছেলেটি মেয়েটিকে সাথে থাকতে চাইছে না এই ঘটনাগুলো হওয়ার পরে। এটাও ভাগ্যের কিছু। এই যে কেতু, কেতু শুক্র দশাটা খুব ইম্পর্টেন্ট। কেতু ভালোবাসা কেড়ে নেয়, আবার কেতু এই ধরনের এফেক্টের জন্য জরুরি, এন্টিটি অ্যাটাকের জন্য। কেতুর কানেকশন চলছে মেয়েটার জীবনে। আমি বললাম এই সম্পর্কটা ভেঙে যাবে, কিন্তু মেয়েটিকে ঠিক করে দেবো। কয়েকটা প্রসেসিং লাগবে, 7খানা দিন আমি কাজ করব পরপর, 7টা ডেটে কাজ হবে। এখন কাজ চলছে, আশা করি মেয়েটি এই বিষয়টা থেকে মুক্ত হয়ে যাবে। এবং তাদের প্রথম রেমেডি ছিল আপনারা বাড়িটা ছাড়ুন। এবং আমি দেখেছি সিলিন্দা, বেলে, গুমা, তারপর তোমার হাবড়া অশোকনগরের দিকের সাইডটা, মসলন্দপুর, চাকদা, এইসব অঞ্চলে আমি বহু ক্ষেত্রে দেখেছি। এইসব অঞ্চলে কিন্তু বাস্তুতে বেশি ডিস্টার্ব পাওয়া যায় ভিজিটে গিয়ে, এটা আমার এক্সপিরিয়েন্স। আর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, এইসব জায়গা থেকে ম্যাক্সিমাম খারাপ কাজ আসছে। কাউকে বান মেরে রেখেছে, কাউকে মারণ করে মেরে দিয়েছে, কারোর অন্যের স্ত্রীকে বশীকরণ করে হাজবেন্ডের সাথে নিয়ে তার থেকে ছাড়িয়ে নিজের কাছে রেখে তাকে ভোগ করছে। এরকম ঘটনাও আসছে। মানুষের আর মানে এতটাই নিম্ন পর্যায়ে চলে গেছে বলতে গেলে। মানুষ মানুষের ভাবনা চিন্তা এই যুগটাতে একটু অন্যরকম হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার জন্য, একটু অন্যরকম। কেউ টাকার জন্য একটা 15 বছরের ছেলে হ্যাকার হয়ে যাচ্ছে। এই হ্যাকিংটাও যে করাচ্ছে সেই প্ল্যানেটটার নাম রাহু। মানে একটা শৈশব কালে, হ্যাক করা না এই শৈশব কালে
ক্রিমিনাল টেন্ডেন্সি, শৈশবকালে সেক্সুয়াল টেন্ডেন্সি, হুম বা শৈশব কিশোরকালে 14-15 বছরের মধ্যে ক্রাইম টেন্ডেন্সি, এই যে হ্যাকিং বা চুরি, হ্যাকিং তো এক প্রকার চুরি, অনলাইন হুম, চুরি হুম। এটাই বলা যেতে পারে। এই ক্রাইম টেন্ডেন্সিটা যে নিয়ে আসছে সেটা হচ্ছে রাহু। এটা খুব ভয়াবহ আগামী প্রজন্মের জন্য। টেকনোলজির গুড সাইডটা রাহুর পজিটিভ সাইড, টেকনোলজির ব্যাড সাইডটা রাহুর নেগেটিভ সাইড। ব্যাড সাইডে প্রলোভন আছে, টাকা আছে, হুম, হুম। ব্যাড সাইডের ওপর এফেক্ট চলে আসছে, মানুষের অ্যাট্রাকশন বেশি আসছে। বাচ্চাদের কাছে দেখছে যে আমি যদি কোনোভাবে হ্যাকার হতে পারি, কোনোভাবে বড় কিছু হতে পারি, ইনফ্লুয়েন্সার হতে পারি, ইউটিউবার হতে পারি, তাহলে আমি এই বয়সেই সব কিছু অ্যাচিভ করে নেবো, অল্প বয়সে। আর করছেও তাই। 12, 13, 14, 15 বছরের বাচ্চারা সাকসেসও তাদের ইউটিউব কেরিয়ারে, তারা ওইসব কেরিয়ার সাকসেস, এটা গুড সাইন, নট ব্যাড সাইন। না, কিন্তু ওই পথটা যদি বাঁকা পথ হয়, হ্যাকিং এর মতো পথ হয়, ব্ল্যাকমেলিং এর মতো কিছু জিনিস হয়, বা ধরে তখন রাখাটাও খুব কষ্টকর। হ্যাঁ ধরে। এবার একটা কথা বলি ইউটিউবার নিয়ে, অনেকে তো এলো, অনেকে গেল, বড় বড় ইউটিউবার। এই প্রফেশনটায় নিজেকে ধরে রাখা খুব টাফ। এটা কিন্তু খুব মানে একটা নর্মাল পিরিয়ড অবধি, তারপরে চলে খারাপ হয়ে যায়, এটা আর থাকে না। ধরো তোমার চ্যানেল খুব ভালো চলছে, আমি নেগেটিভ বলছি না, বিকজ এটা রাহু রিলেটেড, খুব ভালো চলছে তোমার চ্যানেল, ঠিক আছে, 10 বছর চললো, এবার 11 বছরে আর তুমি সেই কানেকশনটাই পাবে না। তুমি হয়তো দেখা গেল তোমার চ্যানেল আছে, হোস্ট করার মতো তোমার আর মেন্টালিটি নেই, তুমি অন্য লাইনে চলে গেলে, বা তোমার সেই সময় ফিনান্সিয়াল ডাউন হয়ে গেল। অনেক হুম, ইউটিউবার বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার পরপর 5-6 বছর তারা খুব হিট, হুম, এত পপুলার, হঠাৎ তারা আর কন্টেন্ট দিতে পারছে না, হুম। হঠাৎ তারা, তাদের কাছে অপশন নেই, হঠাৎ তাদের টিমের মধ্যে ভাঙন ধরে গেছে, হঠাৎ তার মধ্যে কারো হেলথ খারাপ হয়ে গেছে। এটা কমন, কারণ এই সেক্টরটা রাহু সেক্টর। আর রাহু যা দেয় ইনস্ট্যান্ট দেয়, কিন্তু রাহু লংজিভিটি দেয় না। কিন্তু ধরো যারা সময় নিয়ে এগোচ্ছে, অল্প 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 করে এগোচ্ছে, তারা থাকবে। তাদের সাথে কে আছে? শনি। শনি তার মানে ভালো করছে তো? হ্যাঁ, ধীরে ধীরে যদি কেউ বড় করে, হ্যাঁ। ধীরে ধীরে যে বড় হয় সে শনি। যেমন ধরো সুমন চট্টোপাধ্যায় আনন্দবাজারের সাংবাদিক ছিলেন, বাবা, বিরাট মানের। কবে থেকে রয়েছে? কবে থেকে? সুমনবাবু এখনো হয়তো কাজ করেন সাংবাদিকতায়। হুম, হুম, হুম। তারপরে এবিপি আনন্দের ঘন্টাখানেক যিনি ছিল। ঘন্টাখানেক সঙ্গে সুমন করেন, সেই সুমন বাবু, আজকে তারও মনে হয় 30-32 বছর হয়ে গেল ওই ফিল্ডে। হ্যাঁ, বড় বড় তার যারা, আনন্দ ছিল। হ্যাঁ, আমি নাম ধরে ধরে উল্লেখ করে দিই। তারপরে ধরো তোমার অয়নবাবু ছিলেন, হোস্ট হুম। করতেন, মৌপ্রিয়া নন্দী, যারা বড় বড়, মীর আফসার আলী। মীর আফসার আলী, এরা সবাই উঠেছে কিন্তু স্লোলি, কেউ একদিনে হয়নি। হ্যাঁ। তারা কিন্তু আজকে প্রত্যেকে ব্র্যান্ড। হুম, তাদের কথা হুম, শুনতে, তাদের সংবাদ পরিবেশন শুনতে, তাদের অ্যাঙ্কারিং হিসাবে দেখতে আমাদের ভালো লাগে। তারা ধীরে ধীরে স্লোলি উঠেছে, কিন্তু একদিনে যারা উঠেছে তাদের হুম, নামগুলো একটু তুমি যদি মনে করো, যারা খুব কুইক উঠলো, হুম। তারা পড়লো কিন্তু খুব কুইক। কাঁচা বাদাম। হ্যাঁ, এগুলো তো মানে আছেই, মানে হ্যাঁ একদমই তাই, যারা ভাইরাল। হুম। এই ভাইরাল জিনিসটা এমন একটা রানু জিনিস, মণ্ডল। রানু মণ্ডল, ঠিক আছে, ভাইরাল জিনিসটা এমন একটা জিনিস, হুম। এটা কিন্তু খুব বেশি দিন থাকে না। যেমন হিমেশ রেশমিয়া বলে একজন সিঙ্গার ছিলেন, মিউজিক ডাইরেক্টর, মিউজিক কম্পোজার। ডিরেক্টরও ছিলেন, যিনি এত হাইপ পেয়ে গেছিলেন 5-6 বছরের একটা কেরিয়ারে, হুম। অস্বাভাবিক হাইপ, ঠিক আছে, হুম, কিন্তু হিমেশ রেশমিয়া নিজেকে ধরে রাখতে পারলেন না। হুম, তার মিউজিকের কম্পোজিং স্টাইলটা ছিল একটু ইউনিক, একটু অন্যরকম। হুম, হুম, এই ইউনিক প্যাটার্নটা হচ্ছে রাহু, হুম। ঠিক আছে। মানে আমি দেখতে গেলে তুমি যদি এই কথাটা বললে, যখন হিমেশ হ্যাঁ রেশমিয়া অ্যাজ আ সিঙ্গার কিন্তু খুব একটা নাম ছিল, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, তার আগে উনি মিউজিক কম্পোজার হিসাবে এবং ডাইরেক্টর হিসাবে কিন্তু এখনো নাম আছে। এখনো নাম আছে, সিঙ্গার হিসাবে কিন্তু তার সেই নাম নেই। জলবাটা দেখা যায়। কিন্তু তিনি যে পিরিয়ডটা 2004, 5, হ্যাঁ, 3, হ্যাঁ। 7, সেই পিরিয়ডটা যেই 2009-এর পর থেকে আর তিনি রাখতে পারলেন না। না। কেন? রাহু তোমাকে খুব অল্প দিনে তুলে দেবে, হুম। কিন্তু রাহু কিশোর কুমার বানাবে না, রাহু লতা মঙ্গেশকর বানাবে না, রাহু মোহাম্মদ রফি বানাবে না, রাহু শ্রেয়া ঘোষাল বানাবে না, রাহু অরিজিৎ সিংও বানাবে না। এটা শনি, এটা প্রত্যেকে ধীরে 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 উঠেছে এবং নিজের জায়গা ধরে রেখেছে। খুব সুন্দর। আর আপনাদেরকেও বলছি, আপনাদের নিজের কেরিয়ারটাকে ঠিক করার জন্য দাদার সাথে যোগাযোগ করুন। দাদার সাথে ফোন নাম্বার তো দেয়াই আছে বাদিকে। আর দাদা, লাস্টে একেবারে শেষের দিকে আছি, তো লাস্ট ঘটনা আমাদের সাবস্ক্রাইবার যারা আছে এবং ফেসবুকেও যারা ফলোয়ার্স আছেন, তারা চায় যেটা বশীকরণের একটা যদি ঘটনা হয়। বশীকরণে দুরকম বিষয় আছে জানো তো। হ্যাঁ। বশীকরণ নিয়ে বলতে গেলে, একটু আগে
আজকে শুধু বশীকরণ নিয়ে বলবো না, বশীকরণ নিয়ে অনেকেই জানতে চান, বশীকরণের কাজ কেন হতে চায় না, কেন অনেক সময় আটকে যায় বশীকরণের কাজ, সেগুলো আজকে বলবো। একদম। তার সাথে আর একটা কথা বলি, বশীকরণ মানে কি? বশ করা, আকর্ষণ করা। তো এই আকর্ষণের কারক গ্রহ শুক্র যদি ভালো না থাকে, তাহলে বশীকরণ কাজে কিন্তু সাকসেস পাওয়া খুব মুশকিল। দ্বিতীয়ত, একটা বশীকরণ ক্রিয়া প্রচুর ব্যয়বহুল ক্রিয়া, প্রচুর খরচা সাপেক্ষ ক্রিয়া। বশীকরণ প্রত্যেকে করতে চায় এবং খরচা সাপেক্ষ ক্রিয়ার পরেও এই কাজটি যে 100 ক্ষেত্রে হবেই, এটা কিন্তু বলা যায় না। কারণ এটা অনেকেই আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারে হবেই হবেই হবেই, হ্যাঁ, 101 টাকায় বশীকরণের গ্যারেন্টি। গ্যারেন্টি। দেখো, বশীকরণ করতে যা যা লাগে বা যা যা উপায় আছে, সেটা 101 কেন, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকাও খরচ হয়। আমি প্রথমত সাজেশন করি বশীকরণের মধ্যে না যাওয়ার চেষ্টা করবেন। প্রথমত, সম্পর্ক যখন মনে হচ্ছে প্রেমের রিলেশনে জড়িয়েছেন বা বিয়ে করেছেন, সমস্যা আসছে, কুইক ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করুন, রুমের কালারটা চেঞ্জ করুন, ঠিক আছে, অ্যাস্ট্রোলজারের সাথে অ্যাডভাইস নিতে যান, দুজনে মিলে যান, হাজব্যান্ড ওয়াইফ একসাথে। দেখবেন আপনাদের আর বশীকরণ করে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন পড়বে না, সেইখানেই সলিউশন হয়ে যাবে। বশীকরণ তো একটা টেম্পোরারি, যেখানে যেখানে বশীকরণ সাকসেস করছি সেটা থাকছে কদিন, 45 দিন, 60 দিন, তারপর কেটে যাচ্ছে। আবার বহু বহু ক্ষেত্রে বশীকরণ সাকসেস হচ্ছে না। ক্যামেরার সামনে আমরা কজন স্বীকার করি? আমি করি, আমি করি, কারণ প্র্যাকটিক্যাল জিনিসটা বলা দরকার আছে। এবং সবার বশীকরণ আমি নিতে চাই না, আমি আগেও তোমায় বলেছি, সব ক্ষেত্রে বশীকরণ, হাজব্যান্ড ওয়াইফ আমার কাছে এসছে, আমি নিয়েছি, করেছি। একটা বশীকরণের সম্পর্কে একটা ছোট ঘটনা বলি। 5 দিনে বশীকরণ। আমার কাছে একটি মেয়ে আসে, সেই মেয়েটির একটা 2.5 বছরের সম্পর্ক ছিল, 2.5 বছরের, বিয়ের নয় কিন্তু প্রেমের, খুব ভালোবাসতো, ঠিক আছে। সেই মেয়েটির 2.5 বছরের সম্পর্কের পর হঠাৎ করে তার যে ছেলেটি, মানে বয়ফ্রেন্ড, কন্ট্যাক্ট লেস তার সাথে, এবং সে অন্য মেয়েকে বিয়ে করার জন্য এগিয়ে চলে যায়। মেয়েটির কাছে সুইসাইড ছাড়া কোনো রাস্তা নেই, তার মানসিক জায়গা এমন ভেঙে গেছে, ঠিক আছে। মেয়েটি আমার কাছে আসে এবং আমি তাকে বলেছিলাম এই কাজটা করা খুব মুশকিল, খরচ সাপেক্ষ, ভরসা রাখতে হবে। আজকের ডেটেও মেয়েটির কাজটা পুরোপুরি সাকসেস হয়নি, কোন পর্যায়ে আছে আমি অন ক্যামেরা একটু বলে দিই। 6 মাস ধরে কাজ চলছে, অলরেডি 7টা ক্রিয়া আমি করে ফেলেছি। এই 7টা ক্রিয়াতে মেয়েটিও আমার ওপর কন্টিনিউ ভরসা রেখে গেছে, তার বাবা মাও ভরসা রেখে গেছে, তার বাবা মা ছেলেটিকে জামাই হিসাবে মেনে নিয়েছিল। 7 নম্বর ক্রিয়ার পরে শুধু এইটুকু ডেভেলপ করা গেছে, যেহেতু পুরো পুরো কন্ট্যাক্টলেস, তাদের মধ্যে কোনো যোগাযোগের জায়গাই নেই, একটা যোগাযোগের জায়গা লাইট তৈরি হয়েছে। ছেলেটি বলছে তোমার সাথে আমি কোনোভাবেই সম্পর্ক রাখবো না, এখনো বলছে, শুধু এইটুকুতে অ্যাগ্রি করেছে আমি তোমার সাথে একদিন লাস্ট দেখা করব। 6 মাস ক্রিয়া করার পরে, যেগুলো খুব টাফ কেস। তো বশীকরণ কাজটা বললেই হয়ে গেল আর এটা মামাবাড়ির মোয়া, এরকম নয়। এবং যারা আমাকে দিয়ে করান বশীকরণ, আমার যারা ভিউয়ার আছে দেখবে, তাদের সাথে আমি লং টাইম কন্ট্যাক্ট রাখি, আমি কোনো কাজ নিলে কাজটা ছাড়ি না, যতক্ষণ না কাজটা আমি শেষ করতে পারছি, সাকসেস করতে পারছি, আমি ছাড়ি না। আমি চেষ্টা করি যারা আমার কাছে আসছেন তাদের জন্য শেষ পরিশ্রমটুকু করার, ঠিক আছে। আর বশীকরণের ক্রিয়া এত সহজ জিনিস না, কঠিন কঠিন ক্রিয়া আছে। তো বশীকরণের অনেক রকম উপায় আছে, আমি আগেও বলেছি 85 রকমের বশীকরণ কম বেশি জানি। যদি দেখা যায় শ্রবণা নক্ষত্রে মাসে 1 দিন পাওয়া যায়, যদি শ্রবণা নক্ষত্রে মঙ্গলবার পড়ে, তাহলে এইটা কাজটা সাকসেস হবে 100 বার। এবার সেটা কোন বছরে পড়বে? 12টা মাস, 12টা মাসের মধ্যে চন্দ্র প্রত্যেকটা মাসে রাশিকে প্রদক্ষিণ করছে, চন্দ্র যেদিন শ্রবণা নক্ষত্রে থাকবে সেই দিন কাজটা করতে হবে মঙ্গলবারে। তিথির বিষয় আছে, ঠিক আছে। নিয়ম কি? নিয়ম হচ্ছে কুলের কাঁটা দিয়ে যিনি করবেন তার বুকের মাঝখানে তিনি ফুটো করতে হবে, করে রক্ত বার করতে হবে, এবং ওই রক্তকে সারস পাখির যে নখ আছে সেই নখ দিয়ে ওই রক্ত তার সাথে কুমকুম মিশিয়ে একটা যন্ত্রমের মধ্যে যাকে পেতে চাইছেন তার নাম লিখতে হবে, নিচে একটা ছোট যন্ত্র মাখতে হবে, তারপরে ওটাকে তিভাজি ভাঁজ করতে হয়, একটা ভাঁজ হয়, তিভাজি ভাঁজ করে একটা আতরের মধ্যে রেখে দিতে হবে বাড়ির নৈরিত কোণে, যে ঘরে ক্রিয়া করবেন। এটা করতে হবে শ্রবণা নক্ষত্রের মঙ্গলবার। এটা নিজেই করতে পারে এবং এই কাজটা খুব এফেক্টেড। এটা যদি কেউ নিজে করতে পারে, দেখা যাবে যদি তার সাথে মোটামুটি কন্ট্যাক্ট থাকে,
আমাদের কাছে আসতে হবে না, এই কাজটা করবে, সাকসেস, 45 দিনের মধ্যে সে তার কাছে ফিরে আসবে। এবং আতরের ওই স্মেলটা যত তীব্র হবে তত তাড়াতাড়ি কাজ হয়। এটা নিজে নিজে করা যায়, এগুলো মানে খুব সহজ ক্রিয়া। বশীকরণের যে তিথি সেটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট তিথি। আবার অনেকে তো ডাইনির খবলেও পড়ে, সেটাও তো বশীকরণ। এই ডাইনি নিয়ে একটা ভুল মিথ আমাদের সমাজে আছে। কোনো মহিলা জাদু টোনা করছে, তাকে পুড়িয়ে মেরে দিচ্ছে। কোনো মহিলা তান্ত্রিক, তাকে ডাইনি বলছে। না, একটা মহিলা তান্ত্রিক ডাইনি নন। একটা পুরুষ যদি তান্ত্রিক হতে পারে, একটা মহিলাও হতে পারে। তিনি মানুষের কল্যাণেই হয়তো কাজ করছেন, তাকে সমাজ ডাইনি বলছে। ডাইনি এটা নয়। গুগল উইকিপিডিয়া খুলে দেখে নিলেন আর ওটাই সত্যি হয়ে গেল? কারণ উইকিপিডিয়াকে যে লিখেছে সেটা কি ভগবান নাকি? সব সত্যি সত্যি কথা লিখেছে। ডাইনি অত্যন্ত সুন্দরী দেখতে, তার রূপ দেখে কোনো পুরুষ না তাকিয়ে থাকতে পারবে না। ডাইনি যেখানে যাবে, সুঘ্রাণ সুগন্ধি সেখানে অ্যাট্রাক্ট হবে, এবং তার প্রবেশের পরেই প্রতিটা পুরুষ মোহিত হয়ে যাবে তার প্রতি। আমাদের সমাজে কত ডাইনি ঘুরে বেড়াচ্ছে তুমি জানো? আমি জানি এই রাজ্যের বড় বড় দু একজন নেতাকে, যাদের বরবাদ করে দিয়েছে ডাইনি। ডাইনি মানুষের মতনই, হাত পা রক্ত মাংস সব আছে। এই যে কথা আছে না, ওই মেয়েটাকে তুই ডাইনি, তুই শেষ করে দিলি ছেলেটাকে। কেন এই মিথটা কেন আছে? অত্যন্ত সুন্দরী মহিলা, তার চোখের দিকে তাকালে চোখ ফেরানো যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, সবসময় সুন্দর হয়ে সেজে গুজে থাকে। আমরা মানুষও তো অনেকেই সবসময় পরিপাটি হয়ে থাকি, তাহলে মানুষ কি ডাইনি? ওই মানুষটা কি ডাইনি? তা নয়। কিন্তু সে শুধু পরিপাটি না, সে আকর্ষিত করছে, মোহিত করে দিচ্ছে। একই নারীর প্রতি বাবা ছেলে সবাই মোহিত হয়ে যাচ্ছে, তার প্রেমে পাগল হয়ে যাচ্ছে। এটাই ডাইনি। এবং বিশেষ এক দুজন নেতা আমি দেখেছি, যারা এখন হয়তো এক দুজন মারা গেছে, তাদের গার্লফ্রেন্ড ছিল, এখন রাজনীতি করছে, তারা কবলে পড়েছেন, সব শেষ হয়ে গেছে, সম্পত্তি নিয়ে চলে গেছে। ডাইনির একটা ক্লু দিয়ে দিই, কি করে বুঝবেন? বোঝা খুব মুশকিল, কারণ ও এসেই তো আপনাকে অ্যাট্রাক্ট করে নিচ্ছে। মেয়েটি এসে আপনাকে অ্যাট্রাক্ট করে নিচ্ছে, আপনি ওর প্রতি মোহিত হয়ে গেছেন, ওর যা কিছু তাই আপনার ভালো লাগবে। ও আপনার খুন করলে সেটাও আপনার ভালো লাগবে, যে ওর হাতে আমি খুন হচ্ছি, এরম মোহিত করে ফেলে। তো ডাইনিদের পিতৃ পরিচয় স্বাভাবিকভাবে পাওয়া যায় না, এদের পরিবার পাওয়া যায় না। আপনি শুধু নারীটাকেই দেখবেন, তার পিতা, তার মাতা, তার ভ্রাতা, তার ভগিনী সেটা পাবেন না। এই একটাই ক্লু আছে ডাইনি চেনার। ওরা রাখে না নাকি থাকে না? নেই, থাকে না। এবং এরা, আমি খুব ভালো করে দেখেছি, ম্যাক্সিমাম 820 থেকে 864 দিন এরা একটা পুরুষের সাথে থাকে, ম্যাক্সিমাম। কেন 820 আর 864 বললাম? এটারও উল্লেখ ডাইনি নিয়ে লেখা বিভিন্ন পুঁথিতে আছে। এই টাইমিং এর মধ্যে ওরা থাকবে, যা নেওয়ার নিয়ে নেবে, তারপরে চলে যাবে, ওদের পাওয়া যাবে না। ডাইনি নিয়ে ভুল মিথ যেটা হচ্ছে, মানুষকে মেরে দেওয়া হচ্ছে, মানুষকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। একটা বয়স্ক মহিলা গ্রামে, হয়তো তিনি পুজো আর্চা করেন, মা কালীর পুজো করছেন, হয়তো মানুষের মঙ্গলের জন্যই কাজ করেন, মানুষের মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে কামনা করছেন, গ্রামের লোকেরা তাকে ডাইনি বলে পুড়িয়ে দিচ্ছে। আমি হাত জোর করে বলছি, এগুলো করবেন না। কোনো প্রাণকে মারার অধিকার আমাদের নেই, মানুষকে ডাইনি বলার অধিকার আমাদের নেই। এটা আমার এই পডকাস্টে আমার মনে হয় প্রথমবার এই বিষয় নিয়ে কথা হলো। এই প্রথমবার কথা হলো। বাংলা পডকাস্টেও হতে পারে মনে হয়। হতে পারে, এর আগে হয়তো এক দুবার হয়েছে, কিন্তু সেরকম হ্যাঁ, শোনা যায়নি। শোনা যায়নি। জলপরি, মারমিট আছে সেটা, জল অপ্সরা আছে, সাধনা হয়। সাধনা হয়।
যেরকম ডাকিনীর সাধনা হয়, হ্যাঁ। যেরকম পিশাচের সাধনা হয়, প্রেতের হয়, জিনের হয়, সেরকমই অতি সহজলভ্য একটি সাধনা হচ্ছে জলপরি সাধনা। কিন্তু এটা তো একটা মিথ, এটা তো আমরা কাল্পনিক ভাবে দেখেছি, আমরা টিভিতে, কার্টুনে, ফোনে বা নানান টাইপের হিসেবে দেখেছি। রামায়ণে একটা ছোট ঘটনা বলি। রাবণ আকাশগামী রথে করে সীতাকে তুলে নিয়ে গেলেন, আর প্লেন আবিষ্কার হলো মনে হয় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরে এরকম সময়, আমি হয়তো ভুল হতে পারি। হ্যাঁ, তো রামায়ণ কত বছর আগে ঘটেছিল? 5000 বছর। 5000 বছর আগে আকাশগামী রথের ভাবনাটা কল্পনাতে এসেছিল তো? কেউ তো ভেবেছিল আকাশগামী রথ নাকি ছিল কি ছিল না, এটা নিয়েও তো প্রশ্ন আছে। এবং সেই রথে করে অযোধ্যা এসছে। হ্যাঁ, না, লঙ্কায় নিয়ে গেছে অযোধ্যা থেকে, মানে বনবাস, অশোক বন থেকে। হ্যাঁ, ওখান থেকেও, মানে লঙ্কা থেকে ডাইরেক্ট অযোধ্যা গেছে। অশোক বন, অশোক বনে গেছে। অশোক বনে রাম যখন বনবাসে ছিল, হ্যাঁ, সেখান থেকে তো সীতাকে হরণ করলো। হ্যাঁ, রাবণ করেছিল। রাবণ, সেটাই বলছি, রাবণকে হারিয়ে রাম আবার ওটাতে করে আবার গেছে। একদম। তাহলে সেই আকাশগামী যে রথ বা পুষ্পক রথ, পুষ্পক বিমান, আজকে আমরা অনেক করে পুষ্পক বিমানও বলছি, কেন বলছি? তাহলে এই যে মারমিট বা জলপরি, এটা তো কল্পকথায় আছে, পুরাণে আছে, এটা চোখের সামনে আমরা পাচ্ছি না, তার মানে কি এটা নেই? যদি না থাকবে তাহলে একটি মন্ত্র বলি। কি বলা হচ্ছে? আহো জলা মামো নৌকাম রক্ষা। হে জলপরি, আমার নৌকাকে রক্ষা করো। নৌকা মানে যে নৌকা নিয়ে মাঝিরা সমুদ্রে যায়, জলপরির কাছে কামনা করছে। আর একটা বলছে, জল অপ্সরা তাং পুরাতাহ সিরাহ প্রণামামি তদমেভ পূজায়ামি। কেন রচনা হলো? হে জলপরি, আমি শুধু তোমার সাধক, তোমার সামনে মতো নতমস্তকে তোমারই সাধনা করি। জলপরির সাধনা আছে, এবং এটা নিয়ে আমি এর আগে হয়তো বলেছি এক জায়গায়। এটা কিন্তু বেসিক্যালি যারা মৎস্যজীবী, তাদের মধ্যে এই সাধনাটা কিন্তু বেশি, তারা এই সাধনাটা করে। এবং জলপরি এখনো অবধি যারা দেখতে পেয়েছে মারমিট, তারা ম্যাক্সিমামটাই মৎস্যজীবী। সমাজে মৎস্যজীবীদের কথা বিশ্বাস করা হয় না, জ্ঞানী শিক্ষিত মানুষদের কথা বিশ্বাস করা হয়। বিচিত্র সমাজ। আমরা অ্যামাজনের 5% আবিষ্কার করতে পেরেছি, 95% জানিই না, অথচ পৃথিবীতে মারমিট বলে কিছু নেই আমরা বলে দিচ্ছি। আমরা সমুদ্রের মধ্যে আজ অব্দি কত পার্সেন্ট জীব আছে, কি কি উদ্ভিদ আছে, তার 20% আবিষ্কার করতে সক্ষম হয়নি, আমরা বলে দিচ্ছি জলপরি নেই। আমরা জানি না পৃথিবী সম্পর্কে পুরোটা, তার কত রহস্য আছে। আমি বলছি জলপরির সাধনা হয়, জলপরিকে পাওয়া যায়, তার দর্শন পাওয়া যায়। এবার সাধনা মানে কি বসে মন্ত্র জপ? না, এই সাধনা কথাটার এক একটা জায়গায় এক এক রকম ব্যাখ্যা আছে। যদি কোনো তান্ত্রিক শ্মশানে বসে সাধনা করে, তাহলে সে শ্মশান সাধনা করছে, সাধনা মানে অধ্যয়ন, কনসেন্ট্রেশন করে একটা অধ্যয়ন করে, একটা শিক্ষা। একজন বিজ্ঞানী রিসার্চ করছে, অ্যাকচুয়ালি সাধনা মানে রিসার্চ। আবার আরেকজন স্টুডেন্ট পড়াশোনা করছে, মেডিকেল স্টুডেন্ট, সে ওটা নিয়ে সাধনা করছে, মানে ওটা নিয়েই সে পড়ে যাচ্ছে। আবার যে জলপরির সাধনা করছে, তার পড়াশোনাটা তো আর ওই এডুকেশন, আমাদের যে গদ্ধর এডুকেশন তার মতো না। তার সাধনাটা জলের মধ্যে, সমুদ্রের মধ্যে সাধনা, সমুদ্রের ভিতরে গিয়ে খুঁজে দেখা। যেখান দিয়ে সবসময় নৌকা চলে, সেখানে কি পাওয়া যায় এত সহজে সব অঞ্চলে? তবে জেলে সম্প্রদায় যারা এই সাধনা করে, তারা কিন্তু জানে কোথায় পাওয়া যায়। আমি তাদের কাছে যে বিবরণ শুনেছি, জলপরির শরীর থেকেও সুঘ্রাণ পাওয়া যায়, এবং যেটা আমরা ওই পুরাণে পড়ি, তাকে অর্ধেক মানুষ অর্ধেক মাছের মতো দেখতে, অ্যাকচুয়ালি সেটা নয় পুরোপুরি, এটা কিছুটা কাল্পনিক। কেমন হতে পারে না দেখতে? জলদেবী বলছেন, তিনি যখন কাউকে মানে দেখা দিয়েছেন, এটা দেবী মানে তাকে দেবতা আমরা মানি না, মানে তিনি একটা শক্তি, পাওয়ার, মানে পিশাচ পাওয়ার যেরকম বা জিন পাওয়ার যেরকম পৃথিবীতে ঈশ্বর সৃষ্টি করি সেরকম, তিনি যখন কাউকে দেখা দেন জলের মধ্যে থেকে, একটা আলো পাওয়া যায়, মনে হয় একটা আলো যখন তাকে পাওয়া যাচ্ছে, সেটা একটা জ্যোতির্ময় আলো, একটা সুঘ্রাণ পাওয়া যায়। এবং রীতিমতো বহু নির্জন মাঝ সমুদ্রে তার সাধনা হয়,
মাছ সমুদ্রে জলে তার উপাসনা হয়। ক্যান্সার ভালো করেছে একজন মাঝি, একটা জিনিস বেঁধে দিয়েছিল একজনের হাতে, আমার কাছে আছে তার লাইভ প্রুফ। সেকেন্ড স্টেজ থার্ড স্টেজের রোগীকে ভালো করে দিয়েছে। এই যে শুক্রমণি, কেতুমণি, মৎস্যমণি, মাছমণি, এই জিনিসগুলো আজকে আমরা দেখছি, জানছি, এগুলো কাদের আবিষ্কার? আমরা তো রুবি, পান্না, হীরা, এই রত্নগুলো জানতাম। মণি কারা আবিষ্কার করেছে? সবটা তো এনারা, যারা জেলে সম্প্রদায়। আমাকে একজন বলেছেন আমি হিরে পরে শুক্রের কাজ পাইনি, আমি শুক্রমণি পরে দেখেছি, আমার শুক্রের খুব ভালো কাজ হয়েছে। শুক্রমণি আলাদা মণি আছে? শুক্রমণি আছে, তুমি এখন চাইলেই কিনতে পারো, ইন্টারনেটও অ্যাভেলেবেল, পাথরের দোকানেও হয়তো পাবে, পেয়ে গেলে। সবার জন্য তো একবার ঠিক হবে সেটা? সবাই যে পড়বে না, তবে এগুলো সাইড এফেক্ট নেই। যেমন স্টোনের সাইড এফেক্ট আছে। মাছমণি রাহুর কাজ করে। কারা আবিষ্কার করলো এই মাছমণি? এই জেলে সম্প্রদায়, যাদেরকে ছোট করে দেখা হয়। এদের কাছে শিক্ষা নেই। আদিবাসী তন্ত্র আমরা অনেকে নেগলেক্ট করি। তুমি জানো আদিবাসীরা কি মার্গের শিক্ষিত? আমাদের থেকে কত বেশি শিক্ষিত। আমরা হচ্ছে অশিক্ষিত, আমরা প্রকৃতির থেকে দূরে আছি, এর জন্য আমাদের ক্যান্সার হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, এইচআইভি হচ্ছে। আজকে একটা আদিবাসী, সে প্রকৃতির সাথে কানেক্টেড। যদি তুমি একটা তামার এই কয়েন, একটু সোনার একটা ছোট্ট টুকরো, একটা মাটির মটকা, মাটির মটকা যেটা বলে, তার মধ্যে জল রাখো, জল দাও, তার মধ্যে একটু তামা দাও, তার মধ্যে সোনা দাও, দিয়ে ওই জলটা খাও। তুমি যদি কপারের বাটি রাখতে পারো, রাখো, রূপোর বাটি রাখো তার মধ্যে। এটা আমার কথা না, এটা অনেক যারা আয়ুর্বেদ নিয়ে রিসার্চ করছে তারা বলছে। অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধি তোমার হবে না, তুমি প্রকৃতির জলটা খেতে পারছো। আমরা যে ভেজিটেবলটা খাচ্ছি সেটা তো পুরো ফার্মিং করা, কীটনাশক, রাসায়নিক দিয়ে। আমরা প্রকৃতির সাথে কানেক্টেড নই। কিন্তু যারা আদিবাসী, তাদের তন্ত্রাচারের মধ্যে প্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে আছে, এবং কাজ খুব তরজলদি হয়। তরজলদি হয়। এবং আমি তো আদিবাসীদের সঙ্গে কাজ করি। করেছো তুমি? হ্যাঁ, আমি আদিবাসীদের সাথে যেহেতু কাজ করি, যেহেতু প্রকৃতির মধ্যে না থাকলে তন্ত্র সাধনা হয় না, বনবাসী না হলে তন্ত্র সাধনা হয় না। তাহলে প্রকৃতির সাথে তোমায় কানেক্ট হতে হবে যদি তুমি প্রাকৃতিক শক্তিকে পেতে চাও। এই কংক্রিটের জঙ্গল ছেড়ে নির্জন বনভূমিতে তোমাকে যেতে হবে যদি সুস্থ শরীর পেতে হয়। তিব্বতে যারা থাকেন, এক একজনের অ্যাভারেজ আয়ু 110 বছর, 111 বছর। সেখানকার ক্লাইমেট, সেখানকার খাওয়া দাওয়া ডাইরেক্ট প্রকৃতি থেকে খাচ্ছি। আর আমরা কিন্তু আদিবাসীদের থেকে অনেক বেশি অশিক্ষিত, তাদের অনেক রোগ কম হয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এবং আমি তোমাকে আজকে বলছি, শোনো, যত বড় বড় তন্ত্র আছে না, যারা বড় বড় তন্ত্রের সাধক, তারা ম্যাক্সিমাম ট্রাইবাল। আমি তন্ত্র শিখেছি ট্রাইবালদের থেকে, আফ্রিকান ট্রাইবাল, ইন্ডিয়ান যারা ট্রাইবেল, যারা ছোটনাগপুর অঞ্চলে থাকে, যারা ঝাড়গ্রামে থাকে, সুন্দরবনের দিকে যারা থাকে, খাঁটি মধু ওরা খেতে পারে। তন্ত্রের বহু কিছু গাছের উল্লেখ আছে। হেতাল গাছ কোথায় পাওয়া যায়? সুন্দরবনে। যাই হোক, এই নিয়ে বলতে গেলে বিস্তারিত বলতে হবে। একদম। হ্যাঁ, খুব ভালো লাগলো কিন্তু আজকের বশীকরণ, আজকের মানে একটা ভুল পদক্ষেপ কয়েকটা জায়গায়। আরেকটা লাস্ট 1 মিনিট টাইম নিয়ে তোমাদের বলে দিই, মানুষের জীবনে না অর্থ আর বিবাহ মানে রিলেশন মানে সুখ, আর মানি মানে হচ্ছে আমার শখ, শখ থেকে সুখ আসে। তা এটা মনের সুখ, পছন্দের মানুষকে পাচ্ছি, আর একটা হচ্ছে আর্থিক সুখ, শখকে পাচ্ছি। এই দুটো তো মানুষের জীবনে মানে খুব কম্পালসারি জিনিস, সবাই পেতে চায়। বিয়ে করার আগে জ্যোতিষীর কাছে আসুন, এটা আমি সবাইকে বলবো যদি ভালো থাকতে চান। অবশ্যই ডিসিশন নেওয়ার আগে আসুন। বিয়ে করার পরে আসলেও অনেক সময় করা যায় না কাজ, কিন্তু তাও কাজ হয়। এক একজন আসছেন 3 বছর স্বামীর সাথে যোগাযোগ নেই বশীকরণ করতে, সেসব কাজগুলো খুব কঠিন। আমাদেরকে আপনারা অনেক সময় বলে দাদা একটু করে দিন, একদিনে এসব কাজ হয় না। আমি বললাম না, একটি উদাহরণ তো আজকে দিলাম আমি 6 মাসের।
কোনো কোনো ক্ষেত্রে 45 দিন, 3 মাস, 6 মাস লাগছে। থ্যাংক ইউ দাদা, আজকে আমাদেরকে এত কিছু ওয়েলকাম। মানে অনেক কিছু জানতে পারলাম। এবং আপনাদেরকেও বলি, আপনাদের ছেলেদের বা আপনার সন্তানদের, ছেলেদের কেন, মেয়েদের সবাই সন্তানদের যদি চান যে একটা ভালো ফিউচার দিতে পারি, তাহলে এক্ষুনি যান, কম বয়সে দেখিয়ে নেন। কোনো তো বয়সের লিমিটেশন নেই তো, একেবারে ছোট। বয়সের লিমিটেশন নেই। আর একটা কথা বলি, যারা জ্যোতিষ শিখতে চায়, হ্যাঁ, জ্যোতিষ অ্যাস্ট্রোলজি শিখতে চায়, তারা তো আমি কন্ট্যাক্ট। বিনা রেমুনারেশনে অ্যাস্ট্রোলজি শেখাই। একদম। কিন্তু কন্ডিশন আছে, ডেডিকেশন স্টুডেন্ট ছাড়া শেখাবো না। 4-5টা ক্লাস করি ও স্টপ করে দেবো। যারা ডেডিকেটেড স্টুডেন্ট, হুম হুম অ্যাস্ট্রোলজি প্রফেশনে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি শিখে নিজের কেরিয়ার বানাতে চাইছেন, হুম। অ্যাস্ট্রোলজি শিখতে আসতে পারেন। আমি বিনামূল্যে শেখাই বেসিক কোর্সটা, অ্যাস্ট্রোলজির বেসিক কোর্সটা বিনামূল্যে শেখাই, নন পেইড। সবাইকে না, আমি মানে শিষ্য রাখবো, আমি স্টুডেন্ট রাখবো না। একদম। একদম। থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। আর কিছু বলবো না, নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, কল করুন, নিজে ঠিক হন আগে, ঠিক আছে? আজকে আমাদের গেস্ট সূর্যদা, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার আপনাদের, থ্যাংক ইউ দাদা। নমস্কার।